নমস্কার, আমার চ্যানেলে আবার প্রত্যেককে স্বাগত। আজকে আমি একটা ইন্টারেস্টিং কোম্পানি নিয়ে আলোচনা করব। এই কোম্পানিটার লাস্ট ফিনান্সিয়াল যে রেজাল্ট, অর্থাৎ লাস্ট কোয়ার্টারলি রেজাল্ট বলা ভালো, এই কোয়ার্টারলি রেজাল্টে কোম্পানির টপ লাইন গ্রো করেছে 67% এবং কোম্পানির বটম লাইন গ্রো করেছে 85%, কিন্তু কোম্পানিটার পি এখন রয়েছে 18-17 কাছাকাছি। এতটা অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনে এই কোম্পানিটাকে আজকে আমরা স্টাডি করব এবং এই কোম্পানিটা স্টাডি করার আগে একটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দিতে চাই। এই চ্যানেলটা কিন্তু পুরোপুরি এডুকেশনাল পারপাসের জন্য, এখানে কিন্তু আমি কোনো বাই বা সেল রেকমেন্ডেশন করি না। চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকের ভিডিওতে আমরা যে কোম্পানিটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে আরবিজেড জুয়েলার্স। তো আরবিজেড জুয়েলার্স গোল্ড জুয়েলারি ম্যানুফ্যাকচার করে, ডিজাইন করে এবং ডিস্ট্রিবিউট করে, এবং অ্যান্টিক ব্রাইডাল গোল্ড জুয়েলারিতে কোম্পানির কিন্তু স্পেশালাইজেশন রয়েছে। কোম্পানির যদি কিছু প্রোডাক্ট আমরা দেখে নিই তাহলে দেখতে পাবো অ্যান্টিক ব্রাইডাল গোল্ড জুয়েলারি, পোলকি জুয়েলারি, ডেলিওয়্যার সেগমেন্টেও কোম্পানির গোল্ড এবং ডায়মন্ডের অনেক জুয়েলারি রয়েছে। এবার সরাসরি চলে আসবো কোম্পানির বিজনেস সেগমেন্টে। কোম্পানির দুটো সেগমেন্ট আছে, একটা হচ্ছে B2B সেগমেন্ট, একটা হচ্ছে B2C সেগমেন্ট। তো B2B সেগমেন্টের মধ্যেও কোম্পানির দুটো সাব সেগমেন্ট রয়েছে, একটা হচ্ছে জব ওয়ার্ক, একটা হচ্ছে হোলসেল সেগমেন্ট। তো জব ওয়ার্ক এবং হোলসেল সেগমেন্ট, এই দুটো সেগমেন্টেই কোম্পানি জুয়েলারি সাপ্লাই করে ন্যাশনাল প্লেয়ার্সদের, রিজনাল প্লেয়ার্সদের এবং লোকাল প্লেয়ার্সদের। জব ওয়ার্ক সেগমেন্টটা ইউজুয়ালি ন্যাশনাল প্লেয়ার্সদের জন্য, এবং হোলসেল সেগমেন্টে কোম্পানি 3 ধরনের প্লেয়ারদেরকেই জুয়েলারি সাপ্লাই করে। এবার জব ওয়ার্ক এবং হোলসেলের মধ্যে একটা সিম্পল একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে জব ওয়ার্ক সেগমেন্টে যে রিটেল কোম্পানিগুলোকে সাপ্লাই করে জুয়েলারি আরবিজেড, সেই রিটেল কোম্পানিগুলো আপফ্রন্ট গোল্ড বা বুলিয়ন প্রোভাইড করে আরবিজেডকে, এবং সেখান থেকে জুয়েলারিটা তৈরি করে রিটেল কোম্পানিকে কিন্তু সাপ্লাই করে আরবিজেড। কিন্তু হোলসেল সেগমেন্টে আরবিজেড নিজেরাই গোল্ড প্রকিওর করে এবং তারপরে জুয়েলারি তৈরি করে রিটেল সেগমেন্টে সেটা সাপ্লাই করে। কোম্পানির যে ম্যানুফ্যাকচারিং স্পেসটা আছে সেটা প্রায় 24,000 স্কোয়ার ফিটের, এবং এই ম্যানুফ্যাকচারিং স্পেসে তারা বছরে প্রায় 1700 থেকে 2000 কেজির কাছাকাছি গোল্ড এরা প্রকিওর করতে পারে, বা এই কেজির গোল্ডের জুয়েলারি এরা তৈরি করতে পারে বলা ভালো। আরবিজেড টাইটেনের সাথে কিন্তু একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপে রয়েছে, তাদেরকে অ্যান্টিক ব্রাইডাল গোল্ড জুয়েলারি কিন্তু প্রোভাইড করে আরবিজেড। এছাড়াও কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে মালাবার, জয়ালুকাস, সেনকো, ভীমা জুয়েলার্স, কালামন্দির, পিএন গাডগিল। সব টপ লেভেলের যত রকম রিটেল প্লেয়ার আছে সবার সাথেই কম বেশি আরবিজেড যুক্ত। জুয়েলারি গ্রুপে নতুন একটা গ্রুপের কিন্তু এন্ট্রি ঘটেছে, সেটা হচ্ছে আদিত্য বিড়লা গ্রুপের ইন্দ্রিয়া। তো ইন্দ্রিয়ার সাথে কিন্তু আরবিজেড লিঙ্কড নয়, এবং আরবিজেড সাথে এখনও টাই আপ করেনি, এবং কোম্পানির ম্যানেজমেন্টের বক্তব্য, অর্থাৎ আরবিজেডের ম্যানেজমেন্টের বক্তব্য যে তারা এক্সিস্টিং যে সমস্ত ক্লায়েন্ট রয়েছে টাইটেন, মালাবার, জয়ালুকাস, এদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখছে এবং এদের সাথে আরও বিজনেস তারা করতে চায়, তাই তারা আদিত্য বিড়লা গ্রুপের সাথে এখনও সংযোগ করেনি। তবে ভবিষ্যতে তারা দেখতেই পারে আদিত্য বিড়লা গ্রুপের সাথে কানেক্ট করার জন্য, তাদের সাথে টাই আপ করার জন্য, তবে এখনই তারা কোনো অপরচুনিটি দেখছে না ইন্ডিয়ার সাথে যুক্ত হওয়ার জন্য। এবং কোম্পানি যদি আমি রিটেল স্পেসের কথা বলি, B2C সেগমেন্টের কথা বলি, সেখানে হরিত জাভরি বলে কোম্পানির একটা ব্র্যান্ড রয়েছে। এই ব্র্যান্ডে কোম্পানির একটাই আউটলেট রয়েছে, সেটা আহমেদাবাদ, গুজরাটের আহমেদাবাদে রয়েছে। এবং এই যে স্টোরটা রয়েছে এটা প্রায় 11,667 স্কোয়ার ফিটের, এবং এই স্টোরে কোম্পানি কিন্তু অনেক ধরনের জুয়েলারি সাপ্লাই করে, সেটা বিভিন্ন রকম প্রাইস রেঞ্জের। এটা ব্রাইডাল জুয়েলারি হতে পারে, ওকেশনাল জুয়েলারি, বিভিন্ন রকম ডেলি জুয়েলারি। আমরা আগেই সে সমস্ত কিছু প্রোডাক্ট আমরা দেখেছি, পোলকি জুয়েলারি বা ডেলি ওয়্যার সেগমেন্টে, ডায়মন্ডেও কোম্পানি কিছু কিছু প্রোডাক্ট রয়েছে। আচ্ছা, এবার আমরা খানিকটা ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা করিনি, কারণ ইন্ডাস্ট্রি একটা খুবই ইম্পর্টেন্ট থিম বলা চলে, কারণ এই ইন্ডাস্ট্রিটা একটা সেকুলার ট্রেন্ডের মধ্যে দিয়ে যাচ্ছে বিগত 10 বছর ধরে। তার কারণ আমরা জানি যে রিটেল সেগমেন্টে, বিশেষ করে রিটেল জুয়েলারিতে বিভিন্ন রকম BIS বা বিভিন্ন রকম রুল চলে আসার জন্য, গভর্নমেন্টের অনেক স্ট্রিক্ট রুল চলে আসার জন্য কোম্পানিগুলো আনঅর্গানাইজড থেকে অর্গানাইজড স্পেসে শিফট করছে, এবং একটা শিফট হচ্ছেও, যেখানে যে কাস্টমাররা তারা অনেক বেশি
অর্গানাইজড প্লেয়ারদের কাছ থেকে জুয়েলারি কিনছে এবং সেই যে কনজামশন ট্রেন্ডটা সেটা কিন্তু বিগত বছরেও বজায় ছিল এবং আগামী বছরেও সেটা বজায় থাকবে। তো এখনকার 2024 ডেটা অনুযায়ী অর্গানাইজ সেক্টর এখন 40% রয়েছে এবং আনঅর্গানাইজ সেক্টর 60% রয়েছে। তাহলে এখনও একটা আনঅর্গানাইজ থেকে অর্গানাইজের যে শিফটটা সেটা কিন্তু এখনও অনেকটা বাকি আছে এবং এই ট্রেন্ডটা আগামী দিনেও চলবে। কিন্তু আরবিজেডের যদি আমি কথা বলি, আরবিজেড কিন্তু B2C সেগমেন্টের থেকে বেশি B2B সেগমেন্টে আছে। তো এই B2B সেগমেন্টে অর্গানাইজড প্লেয়ার মাত্র 15% এবং আনঅর্গানাইজড প্লেয়ার 85%, 85%। এখানে কিন্তু হিউজ রুম ফর গ্রোথ রয়েছে। এটাই অ্যাকচুয়ালি শুধু আরবিজেড জুয়েলার্স নয়, আরবিজেড জুয়েলার্স, পিয়ার, স্কাই গোল্ড বা আরও যে সমস্ত অর্গানাইজড প্লেয়ার রয়েছে প্রত্যেকের জন্য বেটার একটা প্রপোজিশন। কারণ আগামী দিনে রিটেল সেক্টরে যত অর্গানাইজড প্লেয়ার বাড়বে তত অর্গানাইজড প্লেয়ারগুলো অর্গানাইজড ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর থেকে তারা প্রোডাক্টগুলো নেবে এবং দুটো সেগমেন্টেরই গ্রো হবে, মানে অর্গানিক সেগমেন্টেরই গ্রো হবে, সেটা রিটেল প্লেয়াররাও গ্রো হবে এবং ম্যানুফ্যাকচারিং প্লেয়াররাও গ্রো করবে। এবং যদি আমরা জুয়েলারি কনজামশানের যদি একটা ডিমান্ড দেখি, মোট যে জুয়েলারি বিক্রি হয় তার মধ্যে 55% জুয়েলারি ব্রাইডাল জুয়েলারি এবং 35% জুয়েলারি ডেলি ওয়্যার সেগমেন্টে, 10% মানে 10% কাছাকাছি ফ্যাশনে রয়েছে। তো আমাদের আরবিজেড কিন্তু ব্রাইডাল সেগমেন্টেই মেনলি গোল্ড সাপ্লাই করে। এছাড়াও ডেলি ওয়্যার সেগমেন্টেও রয়েছে, আমরা দেখেছি কোম্পানি B2Cতে, অর্থাৎ কোম্পানির যে ব্র্যান্ডটা রয়েছে হারেদ জাভেরি, তাতে ডেলি ওয়্যার সেগমেন্টের অনেক জুয়েলারি তারা বিক্রি করে। এবার যদি আমরা কোম্পানির স্পেসিফিক যদি আমরা কিছু পয়েন্ট দেখি, কোম্পানির প্রোমোটার এবং কোম্পানির এস্টাবলিশমেন্ট দেখি। কোম্পানির এস্টাবলিশ হয়েছিল 2008 সালে এবং কোম্পানির রাজেন্দ্র কুমার কান্তিলাল জাভেরি হলো কোম্পানির প্রোমোটার, চেয়ারম্যান এবং ম্যানেজিং ডাইরেক্টর। হরিত রাজেন্দ্র কুমার জাভেরি হলো কোম্পানির জয়েন্ট ম্যানেজিং ডাইরেক্টর এবং CFO, এবং এরা অনেকদিন ধরে এই কোম্পানির সাথে যুক্ত। এটা ফ্যামিলি রান বিজনেস বলা চলে এবং এই কোম্পানির মানে এদের অনেক বছরের এক্সপিরিয়েন্স রয়েছে এই ফিল্ডে। ওকে, আচ্ছা, এখানে এবার আমরা একটা হেজিং পলিসি নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করে নেব। কারণ হেজিং পলিসিটা ইম্পর্ট্যান্ট এই কারণেই, কারণ গোল্ড সেটা রিটেল সেগমেন্ট হোক বা ম্যানুফ্যাকচারিং সেগমেন্ট হোক, সেখানে কিন্তু ওয়ার্কিং ক্যাপিটালের ভীষণই প্রয়োজনীয়তা পড়ে। কারণ গোল্ড আগে থেকে কিনে রাখতে হয় বা গোল্ড লোন করতে হয়, যে কোনো প্রসেসেই গোল্ডের প্রাইসটা ফ্ল্যাকচুয়েট করে এবং এই প্রাইস ফ্ল্যাকচুয়েটটাকে মিনিমাইজ করার জন্য বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমভাবে হেজিংয়ে তারা প্রসেস অবলম্বন করে। আচ্ছা, যদি আরবিজেডের কথা বলি, তাহলে আরবিজেডের 50 থেকে 60% বিজনেস কিন্তু জব ওয়ার্ক বিজনেস। এই জব ওয়ার্ক বিজনেসে কোম্পানিকে কিন্তু গোল্ড কিনতে হয় না। রিটেল সেগমেন্ট মানে রিটেল প্লেয়াররাই এদেরকে গোল্ড প্রোভাইড করে, এরা জাস্ট জুয়েলারিটা তৈরি করে তাদেরকে দিয়ে দেয়। তাই এই সেগমেন্টের জন্য কোম্পানিকে কোনো হেজ করতে হয় না, কোম্পানি হেজ করে বাকি 40% বিজনেসের জন্য। এবার কোম্পানি হেজিংয়ের অ্যাকচুয়ালি নতুন একটা ইনস্ট্রুমেন্ট এসছে বলা ভালো, সেটা হচ্ছে গোল্ড মেটাল লোন। এই গোল্ড মেটাল লোন আরবিজেড এই গোল্ড মেটাল লোন এখনও নেয় না, কিন্তু বড় বড় সমস্ত রিটেল কোম্পানি যারা রয়েছে, যেরকম টাইটেন বলুন, মালাবার, জয়ালুকাস, সেনকো, থাঙ্গামাইল, এরা সবাই গোল্ড মেটাল লোনের কিন্তু সাহায্য নেয় এবং আগামী দিনে এরা তাদের 100% যে ইনভেন্টরি তারা কিন্তু গোল্ড মেটাল লোন নিয়েই তারা তৈরি করবে। ওকে, কিন্তু আরবিজেড এখনও গোল্ড মেটাল লোন নেয় না। গোল্ড মেটাল লোনে অ্যাকচুয়ালি একটা সুবিধা হচ্ছে যে অনেক কম ইন্টারেস্টে গোল্ড মানে পাওয়া যায় আর কি ব্যাংক থেকে, মাত্র 2-3% ইন্টারেস্টে। কিন্তু আরবিজেড গোল্ড মেটাল লোন নিচ্ছে না, তার কারণ ফার্স্ট তো আরবিজেড রিটেল সেগমেন্টে নেই, তার মেজর ফোকাস হচ্ছে B2B সেগমেন্টে। আর আরবিজেড খুবই একটা লো স্কেলে কাজ করে আরবিজেডের ক্ষেত্রে, তাই গোল্ড মেটাল লোনের এখনও খুব একটা বেশি প্রয়োজনীয়তা পড়েনি। এছাড়া আমি যদি বলি গোল্ড লোন নিতে চাইছে না, তার কারণ হিসাবে কোম্পানি কনকলে জানিয়েছে যে গোল্ডের প্রাইস যেহেতু ফ্ল্যাকচুয়েট করে, যদি ইনস্ট্যান্টলি অনেক যদি গোল্ডের প্রাইস বেড়ে যায় তাহলে কিন্তু তার জন্য
প্রপার একটা মার্জিন রাখতে হয় ব্যাংকে। তো সেই মার্জিন প্রোভাইড করার জন্য কোম্পানিকে শেষ পর্যন্ত হয়তো তাদের স্টক ডাইলুট করতে হবে, দিয়ে সেই টাকা দিয়ে মার্জিন মানিটা ব্যাংকে প্রোভাইড করতে হবে। তো সেই জন্য কোম্পানি এই গোল্ড মেটাল লোনের কোনো রিস্ক নিতে চায় না। তবে গোল্ড মেটাল লোনের বেশ কিছু সুবিধা রয়েছে, যার জন্য অন্যান্য বড় কোম্পানিগুলো গোল্ড মেটাল লোন নিচ্ছে এবং আগামী দিনে আরও বেশি করে নেবে। তো এই কোম্পানি অর্থাৎ আরবিজেড জুয়েলার্স কিন্তু ওয়েটেড এভারেজ প্রিন্সিপালের ভিত্তিতে তার যে ইনভেন্টরি থাকে তার ভ্যালুয়েশন করে। ওকে, আচ্ছা, কোম্পানি যবে থেকে লিস্ট হয়েছে তারপরে কোম্পানি এসএপি সফটওয়্যারটা অ্যাডপ্ট করেছে। কোম্পানি আগে কিন্তু তার যে লেগেসি সফটওয়্যার ছিল সেই সফটওয়্যারের মধ্যে দিয়ে কোম্পানি বিভিন্ন রকম তার অপারেশনস চালাতো, কিন্তু এসএপি সফটওয়্যারের অ্যাডপশানের ফলে কোম্পানির কী হয়েছে না, কোম্পানির যে সমস্ত গোল্ড প্রকিওর করে প্রত্যেক ব্যাচকে ইন্ডিভিজুয়ালি তারা ট্রেস করতে পারে এবং কোম্পানির ওভারঅল অ্যাকাউন্টিং এবং যে অডিটিং তাতে কিন্তু হেল্প করছে এই এসএপি সফটওয়্যার। মানে ওভারঅল বলা যেতে পারে যে কোম্পানির টেকনোলজিতে ইনভেস্ট করছে নিজেদের অপারেশনসকে বেটার করার জন্য। এবার যদি আমরা Q3 FY 25 ভলিউমের একটা আমরা বিষয় দেখি, কোম্পানির B2B সেগমেন্ট মানে জব ওয়ার্ক এবং হোলসেল সেগমেন্ট কিন্তু প্রায় 70% ভলিউম শেয়ার করছে বলা ভালো, এবং B2C সেগমেন্ট জাস্ট 30% ভলিউম শেয়ার করছে। কিন্তু রেভিনিউর দিক থেকে কিন্তু B2C সেগমেন্ট অনেক বেশি রেভিনিউ কন্ট্রিবিউট করছে টপ লাইনে, প্রায় 55%, এবং B2B সেগমেন্ট জাস্ট 45% কিন্তু টপ লাইনে কন্ট্রিবিউট করছে। B2B সেগমেন্ট ভলিউম ওয়াইজ বেশি কিন্তু রেভিনিউ ওয়াইজ কম, B2C সেগমেন্ট ভলিউম ওয়াইজ কম কিন্তু রেভিনিউ ওয়াইজ বেশি। এবং এই B2C এর মধ্যে B2B সেকশনের মধ্যে জব ওয়ার্ক এবং যে হোলসেল দুটো সেগমেন্টের মধ্যে জব ওয়ার্কে সবচেয়ে কম মার্জিন, হোলসেলে তার থেকে একটু বেটার মার্জিন, এবং B2 সেগমেন্টে হোল B2Bর থেকে অনেক বেটার মার্জিন। তাই আগামী দিনে যদি রিটেল স্পেসে যদি কোম্পানি এক্সপান্ড করে আরও বেশি, তাহলে কোম্পানি কিন্তু মার্জিন আগামী দিনে ইমপ্রুভ করবে। কিন্তু কোম্পানি যদি B2B সেগমেন্টে বেশি ফোকাস করে তাহলে কিন্তু কোম্পানির আগামী দিনে মার্জিন কম্প্রেস হবে বা মার্জিন কম থাকবে বলা চলে। কিন্তু কোম্পানির বক্তব্য যে B2C এবং B2B দুটোই সমান হারে গ্রো করবে এবং দুটোকেই 50% ফোকাস থাকবে কোম্পানির। আচ্ছা, কোম্পানি লিস্ট হওয়ার পর থেকে আমি কোম্পানির যে ম্যানেজমেন্টের বক্তব্য এবং এক্সিকিউশন তার একটা টাইমলাইন আমি এখানে শেয়ার করব। অ্যাকচুয়ালি কোম্পানি কী বলেছে, কী করবে বলেছে, কী করতে পারেনি, কোম্পানি কেমন আউটলুক দেখছে আগামী দিনে, এই সমস্ত কিছু নিয়ে আমরা এবার আলোচনা করব। কোম্পানি সবার প্রথম যে কনকল অর্থাৎ Q3 FY 24 কোম্পানি তার যে রিটেল যে সেগমেন্ট B2C সেগমেন্ট সেখানে বলেছিল যে আরও 3300 স্কোয়ার ফিটের অ্যাডিশন করবে। ঠিক আছে, তো সেটা কবে করবে বলেছে, তাহলে আগস্ট অক্টোবর নাগাদ। এবং রিসেন্ট কোয়ার্টারে অর্থাৎ Q3 FY 25 তারা অ্যানাউন্স করেছে তারা সেই 3000 স্কোয়ার ফিটের একটা ফ্লোর অ্যাকচুয়ালি অ্যাড করেছে, যে তাদের শোরুমটা ছিল সেখানে আর একটা ফ্লোর অ্যাড করেছে অ্যাডমিন ওয়ার্কের জন্য। তো তারা এটা যেটা গাইড করেছিল সেটাই করেছে, এবং তারা নতুন কোনো স্টোর অ্যাডিশন করতে চাইছে না। তার কারণ হচ্ছে যে এক্সিস্টিং স্টোরটা রয়েছে সেখান থেকে কোম্পানি প্রায় 500-600 কোটির ব্যবসা করতে পারে। ঠিক আছে, এখনও সেই লিমিটে পৌঁছায়নি, এবং কোম্পানি এক্সপেক্ট করছে যে FY 27 গিয়ে 400-500 কোটির ব্যবসা করবে, তারপরে কোম্পানির নতুন স্টোর ওপেন করার পরিকল্পনা গ্রহণ করবে। আচ্ছা, এবার B2B সেগমেন্টে যদি ম্যানুফ্যাকচারিং সেগমেন্টে যদি কোম্পানির এক্সপ্যানশন প্ল্যান ছিল, ফার্স্ট কোয়ার্টারে কোম্পানি অর্থাৎ Q3 FY 24 ফার্স্ট যে কনকল তাতে কোম্পানি এক্সপেক্ট করেছিল যে তারা প্রায় তাদের যে ক্যাপাসিটি 1700 থেকে 2000 যেটা আগেই বলেছি সেখান থেকে প্রায় 5 টাইমস তাদের ক্যাপাসিটি করবে, মানে 10,000 কেজি বলা ভালো, 10,000 কেজি তারা গোল্ড প্রডিউস করবে প্রত্যেক বছর, সেরকম তারা একটা ক্যাপাসিটি তারা লাগাবে। ঠিক আছে, Q4 তাই সেম গাইডেন্স দিয়েছিল, বলেছিল যে হ্যাঁ আগামী দিনে আমরা করব। Q1 FY 25 তারা সেম একই কথা বলেছে, কিন্তু Q2 গিয়ে তারা বলছে যে না আমরা এটা আর করতে পারবো না, আমরা এই ফেসিলিটিটাকে মানে এই যে অ্যানাউন্সমেন্টটাকে এখন হোল্ড করছি। এবং Q3 রিসেন্ট যে কনকলটা গেল তাতে কোম্পানি বলছে যে না আমরা এই যে এক্সপানশন প্ল্যানটা এটা কিন্তু এখন
আমরা করব না। তার কারণ হিসাবে কোম্পানি বলছে যে যেহেতু গোল্ডের প্রাইস এখন এতটা বেড়ে গেছে, সেহেতু আগামী দিনে হয়তো ডিমান্ড কিছুটা কমে যেতে পারে এবং কোম্পানির বর্তমান যে স্কেল, কোম্পানি আরও কিছুটা স্কেল অর্জন করতে পারে এক্সিস্টিং ফেসিলিটি থেকেই। তাই কোম্পানি নতুন করে ম্যানুফ্যাকচারিং কোনো অ্যাডিশন করবে না ম্যানুফ্যাকচারিং সেগমেন্টে। অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারিং সেগমেন্টে অ্যাডিশন করতে গেলে ফার্স্ট তো ক্যাপিটাল লাগবে, মানে সেই সেগমেন্টটাকে ইনক্রিজ করতে। নেক্সট আরও বেশি ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে। তো ক্যাপিটাল অনেক বেশি ইনফিউজ করতে হবে অ্যাকচুয়ালি কোম্পানিতে। কোম্পানি আগামী দিনে হয়তো গোল্ডের ডিমান্ড কমতে পারে, সেই জন্য কোম্পানি এখনই সেই এগ্রেসিভ যে এক্সপানশন প্ল্যান সেটা কিন্তু করছে না। আচ্ছা, কোম্পানি যদি আমরা ভলিউম গাইডেন্স দেখি, কোম্পানি Q3 FY24 গাইড করেছিল তারা 1200 কেজির গোল্ড প্রডিউস করবে FY24, কিন্তু অ্যাকচুয়ালি তারা করেছে 1115 কোটি। তাহলে এখানে তারা তাদের গাইডেন্সটাকে মিস করেছে স্বাভাবিকভাবে। এবার তারা বলেছিল যে FY25-এ তারা ভলিউমটা করবে 1600 থেকে 1650 কোটি কেজি, 1600 থেকে 1650 কেজি তারা ভলিউম গোল্ড প্রডিউস করবে 2025-এ। Q4 FY24-এ এসে তারা বলছে 1500 কেজির, মানে তারা রিভাইজ করেছে। তারা বলছে যে না, তাহলে 1600 কেজি আগে তারা গাইডেন্স দিয়েছিল, এখন বলছে যে 1500 কেজি জাস্ট তারা করতে পারবে গোল্ড প্রডিউস। Q1-এও গাইডেন্সটা সেম রেখেছিল। Q2-তে এসে তারা বললো যে না, আমরা 1500 কেজিও পারবো না, আমরা 1200 থেকে 1300 কেজি করবো। এবং Q3-তে এসেও তারা এই গাইডেন্সটাকে মেনটেন করে রেখেছে। অ্যাকচুয়ালি গাইডেন্স কোয়ার্টার অন কোয়ার্টার কমে গেছে কোম্পানির। তার কারণ হচ্ছে কোম্পানি দেখেছে যে গোল্ডের ডিমান্ড কমে গেছে। তাহলে কোম্পানির উচিত ছিল আমার মতে যে, অ্যাকচুয়ালি আমরা জানি যে কোনো কোম্পানি যদি আন্ডার প্রমিস করে এবং ওভার ডেলিভার করে, তখন সেই কোম্পানিটার ক্ষেত্রে ইনভেস্টারদের সেন্টিমেন্ট অনেক বেটার হয়। কিন্তু আরবিজেডের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা যে কোম্পানি ওভার প্রমিস করছে কিন্তু আন্ডার ডেলিভার করছে, যদিও সেটা বিগ মার্জিনে নয়, অল্প মার্জিনে, তাও ওভার প্রমিস করছে, আন্ডার ডেলিভার করছে। এবং কোম্পানি যদি আমরা রেভিনিউ গাইডেন্স দেখি, তাহলে দেখতে পাবো যে কোম্পানি FY24-এর জন্য গাইড করেছিল 340 থেকে 350 কোটি। অ্যাকচুয়ালি কোম্পানি করেছে 327 কোটি, অল্পের জন্যই তার গাইডেন্স মিস করেছে। কোম্পানি FY26-এ এর ডবল করবে বলেছিল, প্রায় 350 কোটি থেকে 700 কোটি। সেই ডাবলটা অ্যাকচুয়ালি কোম্পানি Q1-এ এসে FY25-এ বলছে যে আমরা 600 কোটি, 500 থেকে 600 কোটি করবো। Q2-তে এসে বলছে 500 থেকে 600 কোটি করব। কিন্তু Q3-তে এসে আবার তারা মানে তাদের যে গাইডেন্স সেটা কিন্তু রিভাইজ করে কমিয়ে বলছে 520 থেকে 535 কোটি করব। তাই ভলিউমের দিক থেকেও তাদের গাইডেন্স কমেছে, রেভিনিউর দিক থেকেও তাদের গাইডেন্স কমেছে। কিন্তু ইন্টারেস্টিংলি আমরা যদি কোম্পানির প্যাড গাইডেন্স দেখি, তাহলে দেখতে পাবো কোম্পানি Q1-এ বলেছিল যে আমরা 35 ক্রোড়ে প্যাট এক্সপেক্ট করছি এই বছরের শেষে, অর্থাৎ 25-এর শেষে, FY25-এর শেষে। তো কোম্পানি অ্যাকচুয়ালি তার গাইডেন্সকে মেনটেন করেছে কোয়ার্টার অন কোয়ার্টার, এবং তারা লাস্ট কলে তারা বলেওছে যে তারা 35 তো তারা অ্যাচিভ করতেই পারবে, তারা এই নাম্বারকে তারা এক্সিডও করে যেতে পারে। তো এটা একটা বেটার সাইন বলা যেতে পারে যে কোম্পানি তাদের গাইডেন্সকে অল্প হলেও মিস করছে, কিন্তু কোম্পানি একটা ওয়েল ট্র্যাকে আছে, যে কোম্পানি তার বিজনেস সম্পর্কে অনেক বেশি হোল্ড রাখে। আগামী দিনে ফিউচারে কি প্রসপেক্টাস আছে সেই অনুযায়ী কোম্পানি তাদের অপারেশনসকে মিনিমাইজ করছে বা অপারেশনসকে হোল্ড করছে বলা ভালো। কোম্পানির যদি আমরা ফিনান্সিয়াল পারফরমেন্স দেখি, তাহলে কোম্পানির সেলস গ্রোথ লাস্ট 3 বছরে হয়েছে 45% এবং প্যাড গ্রোথ হয়েছে 32%। কিন্তু আমরা যদি 3 বছরে দেখি তাহলে অনেকটাই হিউজ একটা নাম্বার দেখায়, কিন্তু এর মধ্যে একটা বছর রয়েছে কিন্তু কোভিডে 2021-এর। তাই আমরা যদি 2 বছরের সেলস গ্রোথ দেখি, তাহলে দেখতে পাবো, মানে 22 থেকে 24, তাহলে দেখতে পাবো সেলস গ্রোথ করেছে মেয়ারলি 30 থেকে 14% এবং প্যাড গ্রো করেছে 25%। এবার যদি কোম্পানির আমরা একটা ব্রিফ ভ্যালুয়েশনে আসি, তাহলে দেখতে পাবো যে কোম্পানি এক্সপেক্ট করছে, আমি বললাম 35 crores এবং এক্সিড করে যেতে পারে। তাই আমি ধরে নিয়েছি যে কোম্পানি 36 crores প্যাড করবে এবছর, এবং কোম্পানির মার্কেট ক্যাপকে যদি 36 দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে 25-এর ফরওয়ার্ড পি দাঁড়াচ্ছে 17, এবং যদি আমরা
প্যাট নেক্সট ইয়ারের ধরি 44 crores, তো অ্যাকচুয়ালি কোম্পানি গাইডও করেছে যে 44 crores তারা প্যাট করবে FY26-এ। ওকে, তো সেই অ্যাজামশনটা যদি ঠিক হয় তাহলে FY26-এর ফরওয়ার্ড পি দাঁড়াচ্ছে 13.9। তো আমার মনে হয় যে কোম্পানিটা আগামী দিনে 20% বেশি হারে গ্রো করবে, বিশেষ করে বটম লাইনে, সেই কোম্পানিটাকে আমরা 17 পিতে বা 14 পিতে পাচ্ছি। এটা একটা বেটার ভ্যালুয়েশন বলা যেতে পারে, একটা রিজনেবল ভ্যালুয়েশন বলা যেতে পারে, এবং যেখানে মার্জিন অফ সেফটিও রয়েছে। তো আপনারা ইন্ডিপেন্ডেন্টলি এটাকে দেখবেন। এবং সেই সঙ্গে আমি কোম্পানির কিছু রিস্ক নিয়েও আলোচনা করে দিই। অ্যাকচুয়ালি কোম্পানি বারবারই বলেছে যে আগামী দিনে গোল্ডের ডিমান্ড কমতে পারে। যদি গোল্ডের ডিমান্ড কমে তাহলে কিন্তু কোম্পানির বিজনেসে হ্যাম্পার হবে। এবং কোম্পানির গোল্ডের প্রাইস যদি বেশি ফ্ল্যাকচুয়েট করে, অ্যাকচুয়ালি কোম্পানি যেহেতু গোল্ড মেটাল লোনের সাহায্য নেয় না, কোম্পানি ওয়েটেড এভারেজ প্রিন্সিপালের উপর তাদের ইনভেন্টরিটাকে ইভ্যালুয়েট করে, ইনভেন্টরি ভ্যালুয়েশনটা করে বলা ভালো। তো সেহেতু সেই রিস্কটা থেকেই যায় যে কোম্পানির মার্জিনে হয়তো খানিকটা এফেক্ট পড়তে পারে, এবং আগামী দিনে সেটা বটম লাইনেও তার একটা এফেক্ট পড়তে পারে। তো অল ইন অল কোম্পানির যে সেক্টরে রয়েছে, অর্থাৎ যে ম্যানুফ্যাকচারিং সেক্টর রয়েছে, সেখানে অর্গানিক্স থেকে আনঅর্গানিক্স থেকে অর্গানিক যে শিফট, সেটা কিন্তু একটা মেজর ভূমিকা নেবে আগামী দিনে। এবং কোম্পানি একটা বেটার পজিশনে রয়েছে। কোম্পানির বর্তমান মার্কেট শেয়ার প্রায় 1% কাছাকাছি, তার 15%-এর মধ্যে 1%। আগামী দিনে যদি এই 15% আরও গ্রো করে, কোম্পানির মার্কেট শেয়ারও গ্রো করবে। তো কোম্পানির মার্কেট শেয়ার গ্রো করলে অবশ্যই কোম্পানির প্রফিটেবল হবে, এবং কোম্পানি প্রতি ইনভেস্টরদের আর আস্থা বাড়বে, এবং কোম্পানির পি এক্সপানশন হবে বলে আমি আশা করছি। আজকের ভিডিও এতটাই। আপনাদের যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট বক্সে। নমস্কার।